মানিকগঞ্জের চরকাটারি ইউনিয়ন পরিষদে ৮০০ ভুয়া জন্ম নিবন্ধন সনদ করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান, সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তার বিরুদ্ধে। বিষয়টি জানার পর সরকারি জন্ম নিবন্ধন সার্ভার বন্ধ রেখে তদন্তে নেমেছে প্রশাসন। এতে জন্ম নিবন্ধন করতে এসে ভোগান্তিতে পড়েছেন ওই ইউনিয়নের বাসিন্দারা। সম্প্রতি যমুনা নদীর ভাঙনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন পরিষদ কার্যালয় বিলীন হয়ে যায়। পরে চেয়ারম্যান আয়ুব আলীর নিজ বাড়ির নাগপুর উপজেলার ফয়েজপুর গ্রামে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। সেখানে বসে ভুয়া জন্ম সনদ করার অভিযোগ উঠেছে পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তার বিরুদ্ধে। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা 4 ডিস্ট্রিক্টের লোক হইতে পারে, অথবা বাইরের লোক হইতে পারে, 2-1 রোহিঙ্গা হইতেই পারে, 2-1 কয় যাবেন। এটা জন্ম নিবন্ধন করছে, এটা ভুয়া। এই হিসাবে আমাদের সমস্যা হচ্ছে, জন্ম নিবন্ধন করতে পারছি না। চেয়ারম্যান আয়ুব আলী ও সাবেক প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেনের ব্যক্তিগত আইডি ব্যবহার করে 2023 সালের ডিসেম্বর থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত 795টি ভুয়া জন্ম নিবন্ধন সনদ বের করেছেন পরিষদের উদ্যোক্তা জলিল মণ্ডল। ভিন্ন এলাকার কয়েকটা আছে, তো পরে আগের যে প্রশাসনিক কর্মকর্তা ওনাকে বললাম যে এইগুলার ফাইলগুলো আমাকে একটু দেখান, কিভাবে করলেন আপনি। তো পরে তখন আর কি বিষয়টা উদ্ঘাটন হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত উদ্যোক্তার বক্তব্য পাওয়া না গেলেও জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন সাবেক প্রশাসনিক কর্মকর্তা ও চেয়ারম্যান। সপ্তাহে 2 দিন যাইতাম, পরবর্তীতে একটা পাসওয়ার্ড জলিল উদ্যোক্তার ওনার কাছে দিয়ে দেওয়া হয়েছিল, উনি ওটিপি নিয়ে কাজগুলো করছে। আমার পাসওয়ার্ড আইডি ব্যবহার করে সেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে স্ট্যাম্প করে দিয়েছে। আমাদের অনলাইনে এদের এই নিবন্ধন নাম্বারই পড়ছে, কিন্তু এদের কোনো হার্ড কপি আমাদের কাছে প্লেস করেনি। এ ধরনের জালিয়াতি ফৌজদারি অপরাধ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন। অন্যায়ভাবে এসে যেই বাংলাদেশের অন্য কোনো জেলা থেকে এসে যদি ওইখানে রেজিস্ট্রেশন হয় বা অন্য কোনো দেশ থেকে এসে হয়, সেইগুলো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। চরকাটারি ইউনিয়নের জনসংখ্যা প্রায় 14,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ঢাকা থেকে যাওয়া আইনজীবী জামিন আবেদন গ্রহণ করেছে আদালত। তবে স্থানীয় আইনজীবী না থাকায় হয়নি শুনানি। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে এই জামিন আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী জানান, আদালত জামিন আবেদন গ্রহণ করেছেন, তবে স্থানীয় আইনজীবী না থাকায় শুনানি হয়নি। এর আগে একই আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন শুনানির জন্য দিন ধার্য হয় 2 জানুয়ারি। 31 অক্টোবর রাষ্ট্রদ্রোহ মামলা হয় চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। ঢাকা থেকে 25 নভেম্বর গ্রেপ্তার হন তিনি। জামিন আবেদন নাকচ করে এর পরদিনই তাকে পাঠানো হয় কারাগারে। আরও কিছু লয়ার এখানে ক্রিমিনাল কেসে ইনভলভ হয়েছে, এবং এই কারণে লয়ার যারা এখানে ওনার লয়ার ছিলেন তাদেরকেও এই ক্রিমিনাল কেসের আসামি করা হয়েছে। কিন্তু উনি যেহেতু কোর্টে আসতে পারছেন না, সেহেতু আমি ঢাকা থেকে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য, সাহায্য করার জন্য এখানে এসেছি। আজকে উনি একটা দরখাস্ত নিয়ে আসছিলেন, এবং ওনার ওকালতনামাটা ছিল সুপ্রিম কোর্ট বারের। তো বিজ্ঞ আদালত বলছে যে এই বারের একটা ওকালতনামা যে কোনো লয়ার দিয়ে আপনি দিলে আমি শুনানি করব, এই কথা বলে ওনাকে আপাতত এই অবস্থায় আছি। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির তারিখ এগিয়ে আবেদন নথিভুক্ত করেছে আদালত। এই নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ঢাকা থেকে যাওয়া আইনজীবীর জামিনের আবেদন তো গ্রহণ করেছে আদালতে, কিন্তু স্থানীয় আইনজীবী না থাকায় সেটি শুনানি হয়নি। পরবর্তী শুনানি কবে হবে? আর যে আইনজীবী এই আবেদনটি করেছেন তিনি কি বলছেন? দেখুন, আগামী 2 জানুয়ারি এই মামলার জামিন শুনানির একটি তারিখ ছিল, কিন্তু ঢাকা থেকে আমরা দেখেছি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রবীন্দ্র ঘোষ, তিনি আসলে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে এসেছিলেন। তার উদ্দেশ্য ছিল হচ্ছে আগামী 2 জানুয়ারি, যেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেই কারণে তিনি চাইছিলেন যে সেই মামলাটি, সেই জামিন শুনানিকে একটু আগে করার জন্য। গতকালকে তিনি এসেছিলেন, কিন্তু গতকালকে তার আবেদনকে আদালত নাকচ করে দেয়। আমরা আজকে দেখেছি, আজকে সকালেও তিনি একইভাবে আদালতে এসেছিলেন, এবং আদালতে আসার পর আদালত তাকে যেটি বলছে সেটি হচ্ছে, অর্থাৎ ঢাকা থেকে যেই ওকালতনামা তিনি নিয়ে এসেছিলেন সেটি আসলে গ্রহণযোগ্য নয়। সঙ্গত কারণে তাকে চট্টগ্রামের কোনো আইনজীবীর পক্ষ থেকে একটি ওকালতনামা সংগ্রহের কথা বলা হয়েছিল, এবং সকালে আমরা দেখেছি তিনি সেটি সংগ্রহ করতে পারেন, এবং সেই কারণে তাকে বিকেল 3টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আমরা দেখেছি আজকে বিকেল 3টার আগে
তিনি আবারও আদালতে হাজির হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কোনো কাগজ দেখাতে, অর্থাৎ ওকালতনামা যেটি সেটি তিনি দেখাতে পারেননি। আমরা এখানে যারা ছিলেন, আমরা আইনজীবী সমিতির সভাপতি এবং অন্যান্যদের সঙ্গে কথা বলছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে রবীন্দ্র ঘোষ একজন লয়ারের কথা বলছেন, যিনি এই ওকালতনামায় সহায়তা করবেন বলে জানিয়েছেন রোহিত শর্মা। কিন্তু রোহিত শর্মা শেষ পর্যন্ত বলেছেন যে আসলে ওকালতনামা দেওয়ার ব্যাপারে তিনি কোনোভাবে সংশ্লিষ্ট নন, ফলে তার যে আবেদন অর্থাৎ ওকালতনামা আনার যে বিষয়টি সেটি আসলে একেবারেই বলা যেতে পারে যে ভুল প্রমাণিত হয়, এবং সে কারণে আদালত আসলে আজকের মতো শুনানি তার যে আবেদন সেটি আবেদনপত্রটি নথিভুক্ত করেছেন। কিন্তু আগামী 2 জানুয়ারি যে ধার্য আগে থেকে তারিখ ছিল সেই তারিখেই শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন। এবং এরপর আমরা আসলে যারা আইনজীবী রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারাও বলছেন যে বৈধ কাগজপত্র যেহেতু তিনি দেখাতে পারেননি, সঙ্গত কারণে আদালত তাকে আগে যে দিন ধার্য ছিল সেদিনেই শুনানি হবে বলে নিষ্পত্তি করেছেন। এই হচ্ছে চট্টগ্রামের আদালত থেকে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান রিটন। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসছে শীত। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশা থাকবে অন্তত আরও 1 সপ্তাহ। 2-1 দিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। মেহেরপুরে সকালের বড় অংশ এমন কুয়াশায় ঢেকে থাকছে প্রকৃতি। ডিসেম্বরের শুরু থেকে সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করলেও বুধবার রাত থেকে তাপমাত্রা কমতে থাকে দ্রুত। বৃহস্পতিবার ভোর 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাড়ার প্রভাব পড়ছে জীবনযাত্রায়। শীতও বেশি, গরমও বেশি, এখানে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। আমাদের দেখা যাচ্ছে যে হয়তো আছে কিছুটা আমরা নিবারণ করছি। কোন শীতের জানা হাত পা টাটাছে, প্রয়োজনের ক্ষেত্রে আমরা বাইরে বাড়াইছি। আবহাওয়া অফিস বলছে এমন কুয়াশা থাকবে 20 ডিসেম্বর পর্যন্ত। সোমবার থেকে কুয়াশা বাড়বে, সূর্যের দেখা মিলবে দুপুরের দিকে। এখন তো যে কুয়াশা আছে, সামনে কুয়াশা আরো বাড়তে পারে। মনে করেন শীত যখন 14, 15, 16 এই পর্যন্ত এখন যেমন কুয়াশা এমনই থাকবে, কিন্তু এরপরে শীতটা যখন একটু কমবে তখন কুয়াশা আরো বাড়বে। বৃহস্পতিবার উত্তরাঞ্চলেও তাপমাত্রার পারদ 10 ডিগ্রির আশপাশে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 5-7 দিন তাপমাত্রা কমতে থাকবে। 2-1 দিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। একটা ওয়েভ আসতেছে, এখন আজকে ওয়েভের অনেকটা কাছাকাছি, এবং আগামীকাল এবং আগামী পরশু আরো তাপমাত্রা কমে আসবে। তখন মনে হয় শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই আরো বেশি যে তাপমাত্রার যে ঢেউটা, এটা 15, 14, 15, 16 তারিখের দিকে আমরা বেশি পাবো বলে মনে করছি। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে এ মাসে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশার কারণে 7 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল 10টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রাত 3টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক জানান, রাতে ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। পরে সকাল 10টায় কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়। রাজশাহী সিটি কর্পোরেশনে অর্ধশত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজগুলো কাজে আসছে না। নগরবাসীর অভিযোগ, উঁচু সিঁড়ি ও ঠিক জায়গায় নির্মিত হয়নি এসব। নগর পরিকল্পনাবিদরা বলছেন বসানোর আগে যাচাই বাছাই করা হয়নি এসবের প্রয়োজন আছে কিনা। রাজশাহী সিটি কর্পোরেশন যানজট কোলাহলমুক্ত নগরী হিসেবে দেশ জুড়ে পরিচিত। 2018 সালে সিটির অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় 3000 কোটি টাকা। এর মধ্যে 2023 সালের এপ্রিলে 50 কোটি 72 লাখ টাকা ব্যয়ে 10টি ফুটওভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। পথচারীদের নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা এড়ানো সহ সড়কে গতি ফেরাতে এমন প্রকল্প নিলেও তা খুব একটা কাজে আসছে না নগরবাসীর। পথচারীরা বলছেন ফুটওভার ব্রিজের সিঁড়িগুলো উঁচু, এগুলোতে উঠতে সময় লাগে। এজন্য ফুটওভার ব্রিজের চেয়ে নিচ দিয়ে রাস্তা পারাপার হওয়াটাই সহজ। যারা উঠছে তারা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ধরে ওখানে গল্পযোগ করছে, ছবি তুলছে, এই করছে সেই করছে, কিন্তু আপ ডাউন করে না। সঠিক জায়গায় হয় নাই, সেজন্য সবাই নিচ দিয়ে পারাপার হচ্ছে। ওই পাশে একটা লেন আছে, এটাতে পার হলে ওপার চলে যাচ্ছি, তো এজন্য কষ্ট করে আর উপরে উঠছি না।
নগর পরিকল্পনাবিদরা বলছেন, রিকশার নগরীতে ফুটওভার ব্রিজের প্রয়োজন ছিল কিনা সে বিষয়ে কোনো সমীক্ষা করা হয়নি। ব্যয়বহুল প্রকল্পের প্রস্তাবনাতেও ছিল ভুল। যত্রতত্র ফুট ওভারব্রিজ দেওয়া এটা আসলে ইকোনমিক্যালি ওটা ভায়াবল না, ফিজিবল না, এবং মানুষেরও যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার কারণে মানুষের উঁচু জায়গায় এটা যেতে চায় না। তাদের এক্সপেকটেশন কি, এটাও চিন্তা করতে হবে। ফুটওভার ব্রিজগুলো ব্যবহার উপযোগী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আলোচনা হচ্ছে ট্রাফিক বিভাগের সাথে। মানুষ সাধারণত ফ্লাইওভারে উঠতে চায় না, ঢাকা অন্যান্য মহানগরে উঠতে চায় না। যদি সে সুযোগ পায় ক্রস রোড করে দিতে, সেটা করা যায়। কিন্তু এখানে কর্মসংস্থান, শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান খুব একটা বেশি নেই। এখন যেমন কমিউনিকেশন সুবিধাগুলো যখন বাড়বে, তখন কিন্তু এইখানে নগরবাসীর সংখ্যা বাড়বে। 10টি ফুটওভার ব্রিজের মধ্যে 6টি চলতি বছরের সেপ্টেম্বরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। 3টি নির্মাণ কাজ চলছে। একটি ওভারব্রিজের স্থান এখনও নির্ধারণ করা হয়নি। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। র্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 11 শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 278তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত শিক্ষার্থীরা 2022-23 শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম জানান, 5 নভেম্বর 2023-24 শিক্ষাবর্ষে কয়েকজন শিক্ষার্থীকে প্রধান গেটের বাইরে হেনস্থার অভিযোগ ওঠে। পরে তা তদন্তে কমিটি গঠিত হয়। তদন্তে 11 জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় কমিটি। বহিষ্কৃত শিক্ষার্থীরা 6 মাস আবাসিক হলে অবস্থান করতে পারবেন না, তবে তারা চাইলে 15 দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর আপিল করতে পারবেন। চট্টগ্রামের ফটিকছড়িতে একই দিনে 2 স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছেন। তারা দুজনেই 8ম শ্রেণীর শিক্ষার্থী। স্বজনরা জানায়, সকালে ফটিকছড়ি গার্লস স্কুলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয় শিক্ষার্থী সঞ্জিদা ইসলাম। এরপর থেকে কোনো হদিস পাওয়া যায়নি তার। সঞ্জিদাকে অপহরণের দাবি পরিবারের। এদিকে একই সময় পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ হয় হাইটচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিহা আক্তার। এ বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে সঞ্জিদার বাবা। পুলিশ বলছে, বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে। ঝিনাইদহে দাফনের 61 দিন পর আদালতের নির্দেশে স্কুলছাত্র সোহান মিয়ার মরদেহ উত্তোলন করেছে পুলিশ। সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেফতাহুল হাসানের নেতৃত্বে সোহানের মরদেহ কবর থেকে তোলে পুলিশ। গত 20 সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনক মৃত্যু হয় সোহানের। 21 সেপ্টেম্বর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়। পরে বাবা শহীদুল ইসলাম 8 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফ মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী সাকিব ও তার সহযোগীরা সোহানকে হত্যা করেছে। ইউক্রেন থেকে আমদানি করা গম দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে 52,500 টন গম নিয়ে এমভি এনজয় প্রসপারিটি চট্টগ্রাম বন্দরের বহির্নগর কুতুবদিয়া পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান এটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে গম আমদানি করা হয়েছে। গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে দ্রুত তা খালাসের কাজ শুরু হবে। 31,500 টন চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বাকি 21,000 টন গম খালাস করা হবে মোংলা বন্দরে। আরও জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দরে গম খালাসের সময় লাগতে পারে 10 দিন। উচ্চ শুল্ক, ডলার সংকট ও ব্যাংকিং খাতে অস্থিরতায় বিদেশি ফল আমদানি কমেছে। এই পরিস্থিতিতে রোজায় চাহিদা বাড়লে সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন আমদানিকারকেরা। তবে কর্তৃপক্ষ বলছে, রোজার আগে এখনও যথেষ্ট সময় রয়েছে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের তুলনায় বিদেশি ফল আমদানি হয়েছে অর্ধেকেরও কম। আপেল, কমলা, আঙ্গুর ও নাশপাতির কোনোটি আমদানি হয়েছে 10 ভাগ, কোনোটি এসেছে 48%। সামনে রোজা আসছে, তবুও আমদানিকারকদের তোড়জোড় বাড়েনি। ব্যবসায়ীরা বলছেন, গত 2 বছরে ফল আমদানিতে শুল্ক প্রায় দ্বিগুণ হয়েছে। কিছু ফলের দামের চেয়েও শুল্ক বেশি। এছাড়া এলসি খোলা ও ডলার সংকটও রয়েছে। এক কন্টেনার আপেল মালটার মধ্যে 23 লাখ আপ, যেটা আগে আমরা দিতাম দেখি আপনার 15 লক্ষ, 16 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, এটা ডবল হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যারা আমদানিকারক আছেন তাদেরকে 3 মাসের ক্রেডিটে আমদানি করার একটি সুযোগ দিয়েছেন। সেই সুযোগটি যদি আমদানিকারকরা গ্রহণ করতে পারেন,
তাহলে আমার মনে হয় যে পণ্য আমদানি করা সহজ হবে। তবে ফল নিয়ে এখনই চিন্তার কিছু নেই বলে দাবি কর্তৃপক্ষের। আমদানি শুরু না হলেও যথেষ্ট অনুমতিপত্র দেওয়া হয়েছে। আমদানি অনুমতিপত্র আমাদের যে পরিমাণ দেওয়া আছে, সুতরাং কোনো বিষয়ে আমাদের মানে ব্যতিক্রম হবে না। রমজান মাসে উপলক্ষে অথবা তার আগে সমস্ত ফল যত আমদানি দেওয়া আছে সে অনুসারে নিয়মিতই সেগুলি আমদানি করতেছে। সবচেয়ে বেশি ফল আসে ভারত, পাকিস্তান, চীন ও অস্ট্রেলিয়া থেকে। এর বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও আসে বিপুল পরিমাণ ফল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনকে কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য করায় বুধবার সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব মোখলেসুর রহমান। ঢাকার দোহারের তেঁতুলতলায় প্রতিদিন বসে ঘাস কেনাবেচার হাট। এই হাটকে ঘিরে শতাধিক মানুষ জীবিকা নির্বাহ করছে। চর থেকে প্রাকৃতিক ঘাস ও লতাপাতা তুলে বিক্রি করছেন তারা, যার চাহিদা মেটাচ্ছে দোহার ও নবাবগঞ্জের কৃষক, গৃহস্থ ও গরুর খামারিদের। প্রতিদিন সকালে একের পর এক ঘাস ও লতাপাতা বোঝাই নৌকা আসে তেঁতুলতলা ঘাটে। স্তূপগুলো মাথায় করে পদ্মা তীরের এ ঘাসের হাটে আনেন শ্রমিকরা। সকাল 8:30 থেকে বেলা 11টা পর্যন্ত চলে বেচাকেনা। এ হাটে বিক্রি হয় কাইসা, কলমি, কেল্লা সহ বিভিন্ন প্রকার ঘাস ও লতাপাতা। আর এসব আনা হয় ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর শালিপুর থেকে। পদ্মা চরাঞ্চলের শতাধিক পরিবার এখন ঘাস বিক্রিকে পেশা হিসেবে বেছে নিয়েছে। শালিপুর চর থেকে ঘাস কাটে আনি, ঘাস কাটে এনে এই তেঁতুলতলা পাড়ার ঘাটে বেচাকিনি করি, তাই দিয়ে আমার সংসার চলে। এখানে প্রতিদিনই সকালবেলা ঘাস ওঠে, শুধু সকালবেলায় 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে এই বাজার। মিনিমাম আমরা একজনে প্রায় 1000-1200 টাকার উপরে পাই। গোখাদ্যে পুষ্টির যোগান দিতে এই হাটি ভরসা দোহার ও নবাবগঞ্জের কৃষক, গৃহস্থ ও গরুর খামারিদের। প্রতিটি ঘাসের স্তূপ বিক্রি হয় 150 থেকে 300 টাকায়। এখান থেকে আমরা প্রতিদিন ঘাস কিনে নেই, 200 টাকা বোঝা, 300 টাকা বোঝা নিয়ে গরুর খাওয়াই। সবসময় গরুর খাদ্য কিনুন যায় না, এনে ঘাস সস্তা পাওয়া যায়, এই হিসেবে আর কি আমরা কাঁচা ঘাস খাওয়াইলে দুধটা একটু বেশি হয়। এই অঞ্চলের প্রাণী সম্পদকে এগিয়ে নিতে হাটটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়ে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় বলছে, গবাদি পশুকে বেশি পরিমাণ তাজা ঘাস খাওয়ানো দরকার। ঘাসের মাধ্যমেও যে জীবিকা নির্বাহ করা যায়, এটা কিন্তু এই হাটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের প্রাণী সম্পদের পক্ষ থেকে এটাকে আমরা আরো প্রমোট করার বা সামনে আরো এটাকে কিভাবে বাড়ানো যায় সেইভাবে উদ্যোগ নিচ্ছি। হাট সংলগ্ন তেঁতুলতলা ঘাট সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নরসিংদীতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি থেকে র্যালি বের করা হয়। এতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। দীর্ঘ 9 মাস জেলার বিভিন্ন স্থানে শতাধিক যুদ্ধে অংশ নিয়ে শহীদ হন জেলার 116 জন মুক্তিযোদ্ধা। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।